বাবা আমি আসি, আমার জন্য দোয়া করো। থাক বাবা থাক, এই নে আমি চিঠি লিখে দিলাম। আমার বিশ্বাস তোর লেখাপড়ার সব ব্যবস্থা হয়ে যাবে। আর কোনো দলটল করিস না বাবা, ভালো করে লেখাপড়া করিস রাজা। ঠিক আছে ভাইয়া, ঢাকায় গিয়ে চিঠি দিস। দেব রে দেব। মা, আমি এসে কিন্তু ধুমধাম করে ওর বিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা দিস। আর একটা কথা তুই সবসময় মনে রাখিস। কি মা? তুই একজন আদর্শবান মুক্তিযোদ্ধার ছেলে, তোর মা একজন স্কুল শিক্ষিকা। দোয়া করো মা, আমি যেন তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারি। বাবা যাই, হাসি রে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়েলকাম। আপনাকে অভিনন্দন। আমার তরফ থেকে ছোট্ট একটা বসুন বসুন। এই জি, থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। স্যার, আপনি তো মন্ত্রী হওয়ার শপথ দিচ্ছেন, কিন্তু আমার কি হবে? আপনি তো জানেন আমি পার্টির জন্য কি না করেছি, মিটিং মিছিল কত কি, এমনকি আপনার জন্য নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আহত পর্যন্ত হয়েছি। আপনি কি বলতে চাচ্ছেন খুলে বলুন। বলতে চাচ্ছি, আসন্ন নির্বাচনে আমাকে মনোনয়ন দেবেন। অবজেকশন স্যার, নমিনেশন আমার প্রাপ্য। কারণ না স্যার, নমিনেশন আমার প্রাপ্য। অসম্ভব। নমিনেশন আমার প্রাপ্য, কারণ আমি অনেক পুলিশি নির্যাতন সহ্য করেছি। আপনার পক্ষে নির্বাচনের জনমত তৈরি করতে গিয়ে যান জীবন কোরবানি দিয়েছি। অনেকবার জেলের দরজা পেরিয়ে এসেছি। তাই নমিনেশন যদি পেতেই হয় তাহলে অসম্ভব। এই আসনে আমি ছাড়া অন্য কেউ দাঁড়াতে পারবে না। না, সেটা কোনো অবস্থায় আমি মেনে নেব না। স্টপ স্টপ। নাসির, আপনার বিরুদ্ধে 10টি হত্যা মামলা সহ ধর্ষণ মামলাও রয়েছে। তাছাড়া আপনি স্মাগলিং এর সাথে জড়িত। মেজু চৌধুরী জি, আপনি 71 সালে রাজাকার ছিলেন। কি বলেন আপনি? চুপ বেয়াদব। আপনাকে নমিনেশন দেওয়া দেশদ্রোহিতা করা এক কথা, কিন্তু স্যার ওই আমি তো আপনাদের নমিনেশন দেওয়ার প্রশ্নই ওঠে না। যান, বের হয়ে যান। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্যে, বেইমানি করার জন্য নয়। যান বলছি, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। না মা, যান। আসি। আসসালামু আলাইকুম। Get out! যান। যান। আপনি তো স্মাগলিং এর সাথেও জড়িত। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। 71-এ তুমি ছিলে রাজাকার, তোমাকে নমিনেশন দেওয়ার দেশদ্রোহিতা করা এক কথা। তুমি ছিলে রাজাকার, তুমি রাজাকার। মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোকে আমি বলেছিলাম কোনো দলবল করবি না, ঠিক মতো লেখাপড়া করবি। আর তুই কিনা হাতে অস্ত্র তুলে নিয়েছিস, মানুষ খুন করেছিস। মা আমার কথা শোনো, আমার কথা বিশ্বাস করো মা। আমাকে আর বিশ্বাস করাতে হবে না। তুই একজন মুক্তিযোদ্ধার ছেলে, আর সেই আদর্শে আমি তোকে মানুষ করেছি। আর তুই কিনা মা, আমার একটা কথা শোনো মা। তোকে আমি কসম দিলাম আর কোনোদিন আমার সামনে আসবি না।
আমাকে মা বলে ডাকবি না। আর কোনোদিন যদি আমার সামনে আসিস মা বলে ডাকিস, তাহলে তুই আমার বড় মুখ দেখবি, আমার বড় মুখ দেখবি। চল, চল, বাড়ি যা। আসসালামু আলাইকুম বস। কি খবর পাঠান? একটা ছেলের 14 বছর জেল হয়েছে। এই শহরে ওর কেউ নাই। ছেলেটা খুব সাহসী। ছেলেটারে ছাড়াই আনতে পারলে। বলো কি, খুব সাহসী? খুব মানে ভয়ঙ্কর। 5-10টা খুন ওর কাছে কিছুই না। তাই নাকি? উপরে বইলে ছেলেটারে ছাড়াই আনতে পারলি আমাদের খুব কাজ হইতো। ওকে, আমি দেখছি। আইসো লিডার, নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? রাজা। বাড়ি? রসুলপুর। তোমার সব কথা আমি ওর কাছে শুনেছি। তুমি একজন আদর্শবান মুক্তিযোদ্ধার ছেলে। অনেক কষ্টে তোমার বাবা মা তোমাকে লেখাপড়া শিখিয়েছে। ভার্সিটিতে এসেছো লেখাপড়া করতে, আর ওরা তোমাকে খুনি সন্ত্রাসী বানিয়ে জেলে পাঠিয়ে দিল। কি দেখছেন এমন করে? দেখছি তোমাকে, দেখছি দেশের ভবিষ্যৎকে। তাহলে কি ঠিক জায়গায় এসে গেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি নিজেও জানো না তোমার মাঝে কোন সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। হ্যাঁ, তোমার চোখে দেখতে পাচ্ছি শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার চোখে দেখতে পাচ্ছি শহীদ জিয়াউর রহমান। তাহলে মনে হয় ঠিক জায়গাতেই এসে গেছি। তোমার মাঝে লুকিয়ে আছে এদেশের ভবিষ্যৎ নেতা। তুমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আর দেশের এই ক্রান্তি লগ্নে তোমাদের মতো ছেলেদের তো এগিয়ে আসতে হবে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার বাবা এদেশকে মুক্ত করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। প্রয়োজন বোধে তোমাকে অস্ত্র তুলে নিতে হবে। অস্ত্র? তুমি তো এদেশের ভবিষ্যৎ কর্ণধারদেরই একজন। তোমাকে তোমাকে সেইভাবে এগিয়ে যেতে হবে। কি করতে হবে? মিছিল, মিটিং, বক্তৃতা? না না, ওসব কিছুই তোমাকে করতে হবে না। তোমাকে যখন যেটা করতে বলবো সেটা পালন করাই হলো তোমার কাজ। কোনো কিছুই তোমার অভাব হবে না। বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, পারবে পারবে তুমি আমার কাজ করতে? পারবো। নেতা স্বাগত। তার এত বড় সাহস! আমি যাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছি। হ্যাঁ? কে? রাজা! রাজা? রাজা তুই? হ্যাঁ আমি। নিশ্চয় আশা করেননি? কি বলছিস রাজা? আমি তো এক্ষুনি তোকে যাচ্ছিলেন, এই তো। এই আপনাদের রাজনীতি। কাজ হয়ে গেলে ডাস্টবিনে ছুড়ে দেন। রাজা, তুমি ভুল বুঝছো কেন? তোমার কি হয়েছে আমি জানিই না। সবই আপনি জানেন, আর জানেন বলে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। একজন দেশপ্রেমিককে দেশের শত্রু বানিয়ে আমার দ্বারা হত্যা করে আপনি হতে চেয়েছিলেন দেশপ্রেমিক। ভেবেছিলেন আমার ফাঁসি হয়ে যাবে আর কেউ কিছু জানবে না। কিন্তু মিজু চৌধুরী, সত্যকে খুন করে মিথ্যে দিয়ে রাজনীতি করা যায় না। আপনি একটা ভণ্ড রাজনীতিবিদ। আগে জানলে আপনার এই ভয়ঙ্কর রাজনীতিতে আমি পা দিতাম না। সীমা ছাড়িয়ে যাচ্ছিস রাজা। সীমা? হ্যাঁ, সীমা লঙ্ঘন করতে আপনারাই তো বাধ্য করেছেন। আরে আপনি তো একজন বেশ্যার সর্দার। বেশ্যারা যেমন মাসির কথা মতো খদ্দেরের ভোগ হয়, আমাদের মতো রাজারাও কখনো আপনার ভোগ, কখনো আরেকজনের। তোকে কে ছাড়িয়ে আনলো রাজা? নাসির খান। খবরদার রাজা, ও আমার শত্রু, ও আমার রাজনৈতিক প্রতিপক্ষ। ওর পক্ষ নিয়ে কাজ করলে তোকে জীবন দিতে হবে। চুপ! একদম চুপ! এই রাজা এখন আর কাউকে ভয় পায় না। আমার আর জীবনের কোনো ভয় নেই। যার কিছুই নেই তার হারাবারও কিছু নেই। আমি এখন নাসির খানের তাবার কুটি। আগে ছিলাম আপনার। আমার কাছে আপনারা দুজনেই সমান, যেমন বেশ্যার কাছে তাদের মাসি। মাইন্ড ইট। ওখানে ওয়েলকাম ওয়েলকাম রাজা, ওয়েলকাম। তোমার কথা আমি আমার প্রিয়ের কাছে সব শুনেছি। বড় দুঃখ হয় যারা দেশের জন্য কিছু করতে চায়
তারা সে সুযোগ পায় না। আমি তোমার মতো একটা ছেলে খুঁজছিলাম। শোনো, আমি হত্যার রাজনীতি পছন্দ করি না, তবে যারা হত্যার রাজনীতি করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে তাদেরকে তার রেহাই দেওয়া যায় না। তাকিয়ে কি ভাবছো? রাজনীতি করতে গেলে টাকা লাগে, লাগে শক্তি ও বুদ্ধি। টাকা ও বুদ্ধি আমার আছে, আর তুমি হবে শুধু শক্তি। ওই মিজু চৌধুরী শুধু তোমার শত্রু নয়, আমারও প্রতিপক্ষ এবং শত্রু। প্রয়োজন আমার টাকা ও বুদ্ধি, আর আমি তোমাকে সহযোগিতা করব। হ্যাঁ, রাজা, তুমি জেল থেকে কবে বের হলে? তুমি তো সব জানো দেখছি সাংবাদিক। তুমি না আমার জীবন কাহিনী লিখছো? আর লিখতে হবে না, এই নাও পিস্তল, আমাকে গুলি করো। কেন রাজা? আজ আমি একটা মানুষ খুন করেছি, যে মানুষটা একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আমি তাকে নিজের হাতে খুন করেছি। আমি তো মানুষ না সাংবাদিক, পশু জানোয়ারের চেয়ে অধম, অধম। শান্ত হও রাজা, শান্ত হও। কেমন করে শান্ত হব আমি? আমি যে ওদের হাতের খেলার পুতুল। আমি যা চাইনি তাই আমাকে করতে হয়েছে, শুধু খুন আর খুন। মানুষের রক্ত যেন আমাকে রক্ত চোষা করে তুলেছে। রাজা। হ্যাঁ সাংবাদিক, হ্যাঁ। প্রতি রাতে মা, বাবা, বোনকে আমি স্বপ্নে দেখি। আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। জানো সাংবাদিক, আমার তো নিজের কোনো জীবন নেই। কখনো আমি মিজুর, কখনো নাসিরের খেলার পুতুল। আমি একটা চিন্তা লাশ। প্লিজ ইউ কিল মি, কিল মি প্লিজ। না রাজা, এখনো সময় আছে। অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে এসো। না সাংবাদিক, না। আলোর পথ এই রাজার জন্য না। এটা একটা ওয়ান ওয়ে রাস্তা। এই পথে যাওয়া যায় কিন্তু ফিরে আসা যায় না। আমি আর ফিরে আসতে পারবো না, পারবো না। রাজা, তোমাকে আমি যেভাবেই হোক ফিরিয়ে আনবই। সব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দুঃখী মানুষের জননেতা, গরিবের বন্ধু, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় নেতা জনাব মিজু চৌধুরী। মিজু ভাইয়ের চরিত্র, মিজু ভাইয়ের চরিত্র, মিজু ভাইয়ের চরিত্র, মিজু ভাইয়ের চরিত্র, মিজু ভাইয়ের भाई साहब, হ্যালো। ইচ্ছে করলে তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তা আমি করিনি। কারণ তোমাকে একটু দেখিয়ে দিলাম আমি নাসির ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। গুড বাই ফ্রেন্ড। বাচ্চা, তুমি আবার কেন এসেছো সাংবাদিক? আমি তোমার কাছে সাংবাদিক হয়ে আসিনি, এসেছি তোমার আলোর দিশারি হয়ে। আজ থেকে আমি তোমার প্রিয়া। ভুল বললে প্রিয়া। আমার মতো জঘন্য পথের পথিককে আলোর পথ থেকে কি লাভ? আমি তোর মানুষ নই,
বলতে পারো জিন্দা লাশ। তোমার কাছে তুমি যাই হও না কেন, আমার কাছে তুমি অনেক অনেক বড়। তোমার চোখে দেখতে পাই আমি সোনালী সুপ্ত প্রতিভা। তোমার মাঝে লুকিয়ে আছে অনেক অজানা স্বপ্ন। তুমি সেই স্বপ্নকে ভেঙে দিও না। প্রিয়া, একজন অন্ধ মানুষকে কখনো আলো দেখতে পায়, একজন আরেকজনের পথকে অন্ধ করে দেয়। আলোর পথে হারিয়ে গিয়েও হয়ে যায় অন্ধ। না রাজা, সবাই যে রাজাকে অন্ধকারের রাজা হিসেবে চেনে, জানে সন্ত্রাসী রাজা। কিন্তু আমি তো জানি রাজাকে। কেন এমন হলো রাজার জীবন? রাজা, তোমার পক্ষে কি কোনোভাবেই সম্ভব নয় আজকের এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসা? না প্রিয়া, না। তুমি তুমি আমায় আর পিছু ডেকো না। না রাজা, ও পথে আর তোমাকে যেতে দেব না। আমি তোমাকে ভালোবাসি রাজা। লাল বেনারসি পরে তোমার বউ হতে চাই। তোমাকে বিয়ে করে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আলোর পথে আনতে চাই। বলো রাজা, তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজাতে চাও না? চাও না আমাকে বিয়ে করতে? তাহলে কি আমি রাজাকে ভালোবেসে ফেললাম? ও প্রিয়া প্রিয়া রে, তুমি আমার কাছে কেন আসো না? ও বন্ধু বন্ধু রে, তুমি আমায় আরো ভালোবাসো না? তোমার মনের মাঝে স্বর্গ আছে, খুঁজে দেখেছি আমি দিনে রাতে। ও তোমার মনের মাঝে স্বর্গ আছে, খুঁজে দেখেছি আমি দিনে রাতে। শয়নে স্বপ্নে জীবনে মরণে তুমি যে আমার সাধনা। ও প্রিয়া প্রিয়া রে, তুমি আমার কাছে কেন আসো না? আমি তোমার দুটো পায়ে পড়ি মা। কাম থুইয়া বাইরে বাইরে করস, কিছু কইলেই বাবার কাছে বিচার দেয়। বিচার যখন দিবি তখন ভালো করে বলতেছি, দে বিচার। আবার মাই শুরু করে দিছে। দেখি তো বাপের পয়সা তাহলে তো বুঝতেছি কি করতে পারি। আর কত সৎ মারা অত্যাচার সহ্য করবি? চল আমার সাথে ঢাকায় চল। ঢাকার বাতাসে টাকা উড়ে বেড়ায়। শোন, এইটাই হলো ঢাকা শহর। আমি যে ডান দিকে দেখলি ওটা হলো কি সংসদ ভবন। ওইখানে বসে মন্ত্রী মিনিস্টাররা দেশ চালায়। আর ওই যে বামে চিড়িয়াখানা। ও যেখানে বাঘ ভাল্লুক থাকে। তুই ঠিকই ধরছস। তোরে যে কামে নিতেছি তুই কিন্তু সেই কাম পারবি। তোর চেহারা সুন্দর আছে। তোর এরকম বাড়ি হবে, গাড়ি হবে। সেই গাড়ি নিয়ে তুই নিজে চালা বাড়িতে যাবি, তোর সৎ মানে দেখাইবি তুই নিজের পায়ে খাড়া হয়েছস।
শোন সামনে খালার বাড়ি আইসা পড়ছি তো মাথাটা আস্তে তুই রেডিও ফিট পাঠো লাম রাখো 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 চল নামি দিল্লি তো কোমরটা ভাঙ্গা কতবার করলাম না দেখে শুনে নামি এইটা হলো ঢাকা শহর দেখছ কত বড় বড় বিল্ডিং আকাশ ছুঁয়া ফেলাইছে ঢাকা শহর আইসা আমার আশা পুরাই সে মনের আরে রাগ আইসা পড়তে খেলা আমার বাসা নাম নাম এই যে বাড়ালো এদিক দিয়া ওই যে বাসা এই দেখ কত বড় বাসা আলিশান বাসা চল তোরা খালাম্মার কাছে নিয়ে যেতে খালাম্মা চাচা আমারে কই আনলেন? এক বড় ম্যাডামের কাছে শোন তুই কিন্তু কোনো বাদবি টাদবি করবি না বুঝলি আমি কি করুম? আরে শোন চাকরি পেতে হলে ইন্টারভিউ দিতে হয় তোকেও তাই দিতে হবে ওই যে এসে গেছে আমার ম্যাডাম খালাম্মা খালাম্মা আসেন এই যে নিয়ে আইছি শোন এই আমার খালা এখানে কদিন থাক তোর চাকরির ব্যবস্থা উনি করে দেবে যা সালাম কর তো উপরে যা যাও যা উপরে যাও খালা একবার নতুন মাল একটু রয়েছে দেখে রাখো ঠিক আছে তুমি বিকালে দেখা করো আরে না না যা দিবার এখনই নগদ নগদ দিয়ে দেন আগের বারও অনেক ঠকাইছেন আর ঠকাইন না জান তো কত দেব 20 দেই আরে না 50 দিতে হবে গ্রাম থেকে আনতে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে এই নাও ঠিক আছে আরো নিয়ে আসবো না তুই কোনো চিন্তা করিস না ম্যাডামের কথা মতো চলবি তোর চাকরি হয়ে যাবো বুঝলি চলো উপরে চলো আসো আসো এই মেয়ে চাচা আসো কি লিখছো প্রিয়া? তোমার জীবন কাহিনী। জীবন কাহিনী লিখে আর কি হবে? জীবন তো একটা জ্বলন্ত সিগারেট, যা ফুরিয়ে গেলে আর পাওয়া যায় না। রাজা, জীবনে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই বলে জীবনকে দায়ী করা যায় না। জীবনকে নতুন করে গড়ে নিতে হয়। তুমি এমন অস্থির হও না, শান্ত হও প্লিজ। কেমন করে শান্ত হব আমি? কেমন করে? সবাই ভাবে আমি কত ভালো আছি, অনেক ক্ষমতাবান, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। অথচ সাংবাদিক প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় আমাকে তাড়া করে। আমার থেকে তাক করেছে পুলিশের বন্দুক, সন্ত্রাসীদের পিস্তল। রাস্তায় রাস্তায় ঠিক মতো চলতে পারি না। একটু সুস্থির হও প্লিজ রাজা। সুস্থির সুস্থির আমি হতে পারবো না। আমার মনে হয় সে মমতাময়ী গ্রামের কথা, যেখানে মিজু চৌধুরী নেই, নেই নাসির খান, শুধু রয়েছে মায়ের মমতা, বাবার স্নেহ, বোনের ভালোবাসা। ফিরে যেতে ইচ্ছে করে আমার মায়ের কোলে, মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে ইচ্ছে করে, মাগো তুমি আমাকে লুকিয়ে রাখো, কিন্তু পারি না সাংবাদিক। মা আমাকে কসম দিয়েছে, আমি তার সামনে গেলে সে আত্মহত্যা করবে। জানো সাংবাদিক, সবাই ভাবে আমি কত সুখে আছি, কিন্তু আমার ভক্ত হৃদয়টাকে কেউ জানলো না। কেউ না জানুক, আমি তো জানি। তোমার বুকের ভিতর কত জ্বালা, কত যন্ত্রণা। তোমার এই জ্বালা যন্ত্রণার ভাগ আমাকে শেয়ার করতে দাও রাজা। কিন্তু কিভাবে? আমার তো কোনো উপায় নেই। আছে, তুমি যেমন এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার, আমিও তেমনি হারানো বেদনার শিকার। আমার জীবনে যে কত স্মৃতি জড়িয়ে আছে তা ধরে রাখতে হবে চিরকাল। তারই বদলা নিতে হাতে নিয়েছি কলম। বদলা আমাকে নিতেই হবে। বদলা? কিসের বদলা? শুনবে, শুনবে সে কথা?
অনেক রাত হয়েছে, খাবে চলো। এই তো লেখাটা শেষ করে খেতে যাচ্ছি। কি হবে এত লেখা লিখে? এই যে তুমি সারা রাত জেগে লিখছো, পত্রিকায় ছাপছো, আজও কি প্রশাসন তারা ধরতে পেরেছে? আজ না পারুক, একদিন দেখবি আমি ওদের মুখোশ খুলে দেবই। কি লাভ হবে তাতে? তুমি বরং এসে পত্রিকায় ছেপে ওদের শত্রু হয়ে যাচ্ছ। আর কেউ তো এগিয়ে আসছে না। আসবে একদিন, সবাই জেগে উঠবে, আর সেদিন বেশি দূরে নয়। হ্যালো, এরপর থেকে আমি সম্পূর্ণ একা। আমার বুকে দুঃসহ বেদনার ভার আমি আর বহন করতে পারছি না রাজা। সত্য উদ্ঘাটনের জন্য হাতে তুলে নিয়েছি কলম। আমাকে সাহায্য করো রাজা। এই সমাজে যতদিন মিজু চৌধুরীরা বেঁচে থাকবে, ততদিন রাজাদের জন্ম হতেই থাকবে, ততদিন ভাইয়ার মতো সাংবাদিকদের অপমৃত্যু হতেই থাকবে। একা হয়ে যাবে বোনেরা। এরপরও কি তুমি মরতে চাও রাজা? না রাজা, আর না। আমাকে একটু সাহায্য করো প্লিজ। করবো প্রিয়া, করবো। জীবন দিয়ে হলেও আমি তোমাকে সাহায্য করব। এখনো বেঁচে আছে, বাসায় নিয়ে যাই। শেষ করে দিয়েছিস? এত দিনে একটা কাজের কাজ করেছিস। সাপের লেজ যখন কেটে দিয়েছিস, এবার তো সাপ মরবেই। কি? রাজাকে তোরা খুঁজে পাচ্ছিস না? তাহলে আমার গাড়ির চাকা ঘুরবে না? এখন আমি কি করি? আসলে ও একটা ঘাট তারা, তুই বলি একটাও করে আর একটা। এই সবাইকে বলে চারিদিকে পাত্তা লাগা, যা। গেল কোথায়? এই তো আমার ঘরে, বেগুনবাড়ি বস্তিতে। তুমি? আমি রানী, মানে বস্তির রানী। তুমি বস্তির রানী? তার মানে তুমি খারাপ? ওই সাহেব, খারাপ মানে কি? তার মানে আমি ক্ষতিত্রয়ী, এই দেহের ব্যবসা করি, তার মানে আমি বেশ্যা, এই সমাজ যাদের বলে পতিতা। তার মানে তুমি পতিতা? কেন সাহেব, আপনার কি ঘৃণা হচ্ছে? কেন তুমি এই অন্ধকার পথে? আমি কোনো অন্ধকার পথে নেই, আমি কোনো পতিতাও নই। আমি জীবন যুদ্ধে খেটে খাওয়া এক সংগ্রামী নারী। আরে অন্ধকারে মানুষ তো আপনি, আপনার বিবেক অন্ধ হয়ে গেছে, তাই আপনি ভাবছেন আমি একজন পতিতা। ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার নেই। না মানে অনেক সময় দেখেও তো বোঝা যায় না, ভালো মেয়েরাও অনেক সময় এই পথে আসে। আরে সাহেব, কেউ কি ইচ্ছে করে অন্ধকার পথে আসে? ইচ্ছে করে না গেলেও অনেক সময় ইচ্ছে করলেই এ পথ থেকে ফিরে আসতে পারে। একবার গেলে সে পথ থেকে ফিরে এসে কি লাভ? কি হবে? সবাই তো এই দেহের পূজারী, কেউ তো ওদের ঠিক মতো কাজ করতে দেবে না। কেউ কি বিয়ে করতে চাইবে, নাকি কেউ ভালোবাসবে? আপনি কি বিয়ে করবেন সাহেব? না, করবেন না। তবুও ওদের এই পাপের পথ থেকে ফিরে আসা উচিত। পাপ?
কোনটা পাপ সাহেব? ওরা পতিতা সেটা কি পাপ, নাকি যে সমাজ ওদের পতিতা বানিয়েছে সেটা পাপ, নাকি যারা তাদের এই পথে আসতে বাধ্য করেছে সেটা পাপ? এসব কথা বলবেন না সাহেব। সবই এই পেট। এই পেট সবচেয়ে বড় দুশ্মন। পেটের জ্বালা নেভাতে আছড়ে এই পথে। আহা, পেটের জ্বালা মেটাতে তো ওরা গার্মেন্টসও কাজ করতে পারতো। ওরা কেন সাহেব? আমি নিজেও গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম। সেখানে ম্যানেজার থেকে শুরু করে সমস্ত বড় সাহেবরা রাজি না হলে চাকরি নাই। বাসা বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছিলাম। সেখানে একবার বাপ গায়ে হাত দেয়, তারপর ছেলে। বিবি সাহেবের কাছে বিচার দিল। বিচারের পরিবর্তে উল্টো মারধর করে বাসা থেকে বের করে দিত। একবার এক স্কুলে আয়ার কাজ নিয়েছিলাম। দারোয়ান কুপ্রস্তাব দেয়। তখন হেডমাস্টারের কাছে বিচার দিলে আমার চাকরি চলে যায়, কারণ আমার বয়স কম। হাসপাতালেও ঘর মোছার কাজ নেই, সেখানেও সুইপার ঝাড়ু তার গায়ে হাত দেয়। তাহলে আমি কোথায় যাব সাহেব? আমি কোথায় যাব বলেন? কোথায় যাব আমি? তোমার বাবা মার কাছে? সেও এক করুণ ইতিহাস। আমি থাকতাম বরিশালের কুসুমপুর গ্রামে। আমার মা মারা যাবার পর বাবা আরেকটা বিয়ে করেন। সৎমা প্রচন্ড খারাপ আচরণ করতো, মারধর করতো। বাবাও কিছু বলতো না। সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে কাজের আশায় এক দালালের প্রলোভনে ঢাকায় পাড়ি দিলাম তার হাত ধরে। দালাল আমাকে কাজের কথা বলে এক ফ্ল্যাট বাড়িতে নিয়ে বিক্রি করে দিল। বুঝতে পেরে আল্লাহর রহমতে ফাঁক বুঝে সেখান থেকে পালিয়ে এলাম। তারপর আরো অনেক কিছু। এখনই বস্তিতে। এই শহরের উপর যতই চাকচিক্য থাক না কেন। মরণই তো। ইচ্ছে করলে আমি তোকে মারতে পারতাম, কিন্তু মারলাম না। কারণ আমি তোমাকে দেখিয়ে দিলাম আমার রাজনীতি কত ভয়ঙ্কর। শালা। আরে তুমি কি হয়েছে তোমার? অমন করে হাঁপাচ্ছ কেন? পুলিশ আমাকে তাড়া করছে। পুলিশ তোমাকে তাড়া করবে কেন? নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো। হ্যাঁ, আমি অন্ধকার জগতের লোক। আমি একটা সন্ত্রাসী। এই পথ থেকে ফিরে আসা যায় না। তুমি পুলিশের কাছে ধরা দাও, আত্মসমর্পণ করো। দেখবে তুমি আলোর পথ ফিরে পাবেই। না রানী, কথাটা তুমি যতটা সহজে বললে কাজটা তো সহজ নয়। এই অন্ধকার জগতে আসা যত সহজ, ফিরে যাওয়া তত সহজ নয়। আর পুলিশের কথা বলছো, ওরা যদি ঠিক মতো তাদের দায়িত্ব পালন করত, তাহলে আজ আমার মতো রাজার জন্ম হতো না। না, তোমাকে আর আমি অন্ধকার জগতে ফিরে যেতে দেব না। প্রয়োজনে আমি আমার নিজের জীবন দেব। তবু রানী। হ্যাঁ রাজা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কথা দাও, আমাকে তুমি তোমার বুকে ঠাঁই দেবে। পাগলামি প্রেম মানে ভণ্ডামি, প্রেম করা পাগলামি প্রেম মানে ভণ্ডামি। তোমরা কেউ প্রেম করো না, অযথা ব্যথা এনো না। এ যুগে প্রেম করে কে সুখী হলো না। প্রেম করা পাগলামি প্রেম মানে ভণ্ডামি, প্রেম করা পাগলামি প্রেম মানে ভণ্ডামি। তোমরা কেউ প্রেম করো না, অযথা ব্যথা এনো না। এ যুগে প্রেম করে কে সুখী হলো না। প্রেমের আগুন জলে নেভে না রে, প্রেম করে আর মরো না। প্রেমের আগুন জলে নেভে না রে, প্রেম করে আর মরো না। এই কে তুই? তুফান। এই এত সাহস তোর? তুই কি রাজার নাম শুনেছিস? রাজা তোর বাপের নাম ভুলিয়ে দেবে।
আমি রাজার বাপ। রাজাকে গিয়ে বলিস ও যত বড় রংবাজি হোক না কেন, আমি ওর জন্মদাতা। এখনো বলছি মাল দিয়ে দে, নইলে পরিণাম ভালো হবে না। এই মাল নিতে তোদের রাজা বাপকে পাঠিয়ে দিস, আর এই নে তোদের মাল। হোল্ড! দাঁড়াও, দাঁড়াও বলছি। এক পাও এগোবে না। ম্যাডাম, এখন যদি আমি গুলি করি, যান আরো ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরে মাঠে নামবেন। আমি চলে না যাওয়া পর্যন্ত এক পাও আগাবেন না, তাহলে গুলি করে ঝাঁঝা করে দেব। স্যার, কি ব্যাপার, খুব উত্তেজিত মনে হচ্ছে? স্যার, মাগলাতে বড় গ্যাং লিডারকে পেয়েছিলাম। অল্পের জন্য ফসকে গেছে। কি নাম তার? তুফান। তুফান? স্যার, এখন আমাকে স্পেশাল পাওয়ার দিতে হবে স্যার। ঠিক আছে, তোমাকে স্পেশাল পাওয়ার দেওয়া হলো। তাকে দেখা মাত্র জীবিত অথবা মৃত গ্রেফতার করবে। জেলার সব থানার পুলিশ তোমাকে হেল্প করবে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, কে? রাজা। রাজা না প্রজা সে দেখা যাবে। কি বলতে চাস বল। আমার মাল নিয়েছিস কেন? তুফান কাউকে কৈফিয়ত দেয় না। কিন্তু রাজা কৈফিয়ত নেয়। ওই ব্রিফকেসে 2 কোটি টাকার হেরোইন আছে। খোদার কসম, একটা দানাও যদি হেরফের হয় তাহলে। নড়চড় করার জন্যই তো এনেছি। তোর যদি ক্ষমতা থাকে নিয়ে যা। আগে বলবেন তো? গুড বাই। বেশি নড়াচড়া করো না। তোর টেবিলের নিচে টাইম বোমা আছে। ডানে বায়ে তাকে কোনো লাভ নেই। তোর পায়ের কাছে টেবিলের নিচে তাকা। এবার আমি যা বলি শোন। তোর তুফান আমার 2 কোটি টাকার হেরোইন নিয়ে গেছে। তোর বাসার সামনে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। যদি বাঁচতে চাস তাহলে ব্রিফকেসটা গাড়িতে তুলে দে। সময় মাত্র 4 মিনিট। তুফান, পাতলা। জি বস।
আর বস টস বলো না। এই দেখ টেবিলে টাইম বোমা। ধরো না প্লিজ, আমি মরে যাবো, আমি মন্ত্রী হতে চাই, আমি মন্ত্রী হতে চাই। আর মাত্র 3 মিনিট বাকি, তুই চিন্তা কর মাল দিবি না জীবন দিবি। দিচ্ছি বাবা দিচ্ছি। পাতলা, আলমারি থেকে ব্রিফকেসটা নিয়ে গেটের কাছে সাদা কার আছে, ওখানে দিয়ে আয়, যা। এখন তোর ওই তুফান বাপকে বল বোমের কালো তারটা কেটে দিতে, তাহলে বোমটা ডিফিউজ হয়ে যাবে। কিন্তু খবরদার অন্য কোনো তার যেন না ধরে। বাপ, তো পায়ে ধরি, অন্য কোনো তার ধরিস নে, শুধু কালো তারটা কেটে দে। হ্যাঁ, ও ও রাজা, আমি জানতাম আজ 5 কোটি টাকার স্বর্ণ আসবে এবং তুমি তা নিয়ে যাবে। ক্যাসেট বন্ধ করো না, কিংবা পালাবার কোনো চেষ্টা করো না, কোনো লাভ হবে না। পেছনে তাকিয়ে দেখো, সাদা গাড়িতেই আমার লোক। এখন 4:30, ঠিক বিকেল 5টায় গাড়ি নিয়ে সমুদ্র পাড়ে চলে আসবে। কোনো রকম চালাকি করো না, কারণ তোমাদের গাড়িতে টাইম বোম ফিট করা আছে। স্যার জোরে, আরো জোরে স্যার। স্যার আরো জোরে। দাঁড়া, আগে মাল দে। কাল ছিল তোর দিন, আর আজ আমার। দাবার গুটি এখন আমার চালে। আমি গ্রামের ছেলে, দাবা খেলি না, হাডুডু খেলি। আর এ খেলায় সেই জয় হয় যার তোম যত বেশি। ইচ্ছে করলে আমি তোকে এখনই শেষ করে দিতে পারি, কিন্তু দেব না, কারণ আমি মানুষ নিয়ে খেলতে ভালোবাসি। নাসির খানকে গিয়ে বলিস নাম আমার তুফান। সব মেরে লেজে বিষ রাখতে নেই। তুই আমাকে ছেড়ে আজ যা ভুল করলি তার মশর তোকে দিতে হবে। কি গার্মেন্টস শ্রমিকদের উঠিয়ে 5 স্টার হোটেল বানাবে ওই মিজু চৌধুরী, আর আমি মুখে আঙ্গুল দিয়ে কলা চুষবো? ওখানে আমি 7 স্টার হোটেল বানাবো। কি করতে হবে তুমি তাই করো, যেভাবে হোক বস্তিবাসীকে বুঝিয়ে উঠিয়ে দাও। তোমাকে কত দিতে হবে তাই বলো। বস্তিবাসীর জন্য 20 লাখ, আর আমার জন্য 50 লাখ দেব, তবু ওই মিজু চৌধুরীকে ওখানে ঢুকতে দেব না। যাও, তুমি গার্মেন্টস থেকে আপাতত 5 লাখ টাকা নিয়ে যাও। আর যদি তোমার কোনো সমস্যা হয় রাজা তা দেখবে। এই তো রাজা এসে গেছে। এসো রাজা, এসো এসো। কি হয়েছে? এ হচ্ছে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের লিডার। তুমি ওকে প্রয়োজনে সাহায্য করবে, আর মিজু ও তুফান কোথায় কি করে লক্ষ্য করবে। ওই শ্রমিক বস্তিতে 7 স্টার হোটেল হবে আমার, মিজু চৌধুরীর নয়। যাও। ওকে। এই তুমি কি বলছো? হ্যাঁ রানী, আমি যা বলছি মন দিয়ে শোনো। একমাত্র তুমিই পারবে বস্তিবাসীকে রক্ষা করতে। নাসির খান আর মিজু চৌধুরী দুজনে বস্তি উচ্ছেদ করে এখানে একটা ইন্টারন্যাশনাল হোটেল বানাতে চায়। বলো কি? আমি এখন সরাসরি নাসির খানের বিরুদ্ধে না যেতে পারলেও এই বস্তি ওদের উচ্ছেদ করতে দেব না। আমি তোমার পাশে আছি।
ইউনিয়ন লিডার আমার কথা অমান্য করে নাসিরের পক্ষ নিয়েছে। নাসির খান ওই বস্তিতে ইন্টারন্যাশনাল হোটেল বানাতে চাই, কিন্তু আমি তা হতে দেবো না। কি করতে হবে? এই দুনিয়া থেকে পার করে দাও। কাজটা এমন ভাবে করবে যেন বস্তির সব শ্রমিকরা লিডার মার্ডারের জন্য নাসির খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ওই লিডার মার্ডারকে কেন্দ্র করে নাসির খানের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের প্রথম ইস্যু। আমি এবার দেখব নাসির, তুমি কত বড় রাজনীতির খেলোয়াড়। বস্তির অবস্থা ভালো না, তোমরা তো আমার কথা শুনলে না। আমাদের কি করতে হবে বল, আমরা তাই করব। তাহলে শোনো, সবাইকে বলো গিয়ে যে আমাদের সাথে আসবে তাকে নগদ 50,000 করে টাকা দেওয়া হবে। তুমি নাকি লোকটিকে মারধর করে শাসিয়ে এসেছো? হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগে ওই নোংরা পথে টাকা খান। আপনি এত নীচ। রাজা, ইদানিং দেখছি তুমি কেমন করে যেন কথা বলছো। ঠিকই বলেছেন, এই না হলে আপনি নেতা, মানুষ নিয়ে রাজনীতি করেন, দেশের সেবা করেন, মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন, আর যত অবৈধ পথে টাকা পকেটে ভরেন। রাজা, তুমি কিন্তু আমার কথা মতো চলছো না। আপনি কেন? আমি কারো কথা মতো আর কোনো কাজ করব না। আমি ভালো হতে চাই, এই অন্ধকার জীবনে আর নয়। আমি সুস্থ জীবনে ফিরতে চাই। বলে যাচ্ছ কেন রাজা? তোমার যাবজ্জীবন সাজা হয়েছিল, আমি সর্বোচ্চ আদালতে আপিল করে তোমাকে ছাড়িয়ে এনেছি। ভুলে যায়নি মিস্টার নাসির খান, ভুলে যায়নি। কিন্তু আপনাদের মতো নেতারা আমাদের ব্যবহার করে নিচ্ছে মতো। কাজ শেষ হলে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। কিন্তু কেন? আমাদের কি বাঁচার অধিকার নেই? আমার অবাধ্যতার পরিণাম কি হতে পারে একবার ভেবে দেখেছ? কি আর হবে? হয় আপনার পোশাক কুত্তাদের মেরে ফেলবেন, না হয় ফাঁসিতে ঝুলাবেন, না হয় জেলে ঢুকাবেন। কিন্তু জেলে ঢুকে কোনো লাভ নেই মিস্টার নাসির খান। আপনার মতো কোনো না কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ঠিকই আমাকে বের করে নিয়ে আসবে। রাজা, তুমি প্রচন্ড দুঃসাহস দেখাচ্ছ। শুনুন মিস্টার নাসির খান, আমি আর আপনার সঙ্গে নেই। আমি আমার জীবনের অনেক সময় নষ্ট করেছি, ব্যয় করেছি আপনাদের মতো গডফাদারদের নোংরা রাজনীতির পেছনে। কিন্তু আর নয়, অনেক হয়েছে। আপনি যা খুশি তাই করতে পারেন, আমি চললাম। রাজা, দাঁড়াও, ফিরে তাকাও। তুমি তো এভাবে চলে যেতে পারো না রাজা। এ পথ থেকে তো সহজে যাওয়া যায় না। এটা একটা ওয়ান ওয়ে রাস্তা। আসা যায় কিন্তু যাওয়া যায় না। আর তাছাড়া তুমি আমার সব গোপন তথ্য জেনে গেছো। আমি কি তোমাকে এভাবে যেতে দিতে পারি রাজা? নো, নেভার। দেখ নাসির খান, আমি এখন ইচ্ছে করলে তোকে কুকুরের মতো গুলি করে মারতে পারি, কিন্তু সে কাজ আমি করবো না। তুই একদিন আমার উপকার করেছিলি, আমি তোর নিমক খেয়েছি। নিমক হারামি করা রাজার স্বভাব নয়। মনে রাখিস, রাজা খারাপ হতে পারে, সন্ত্রাসী হতে পারে, কিন্তু বেঈমান নয়। না না না, ঠিক আছে ঠিক আছে। কে? তুফান। বসো। না, বলুন। দেখো তুফান, খামাখা বিরোধ বাড়িয়ে লাভ নেই। তোমার আর আমার রাস্তা এক। আমি বুদ্ধির খেলা খেলি, রাজনীতি করি। বলতে পারো আমি রাজনৈতিক গুন্ডা। আর তুমি সন্ত্রাস করো। তুমি শ্রেষ্ঠ সন্ত্রাসী। কি বলতে চান? বলতে চাই, আমাদের দুজনের উদ্দেশ্যই এক, কিন্তু তাও আর করতে পারবো না। কারণ রাজা শুধু তোমার শত্রু নয়, আমারও প্রতিপক্ষ। রাজা তোমার রক্ত চায়। রক্ত?
হ্যাঁ, রাজা আমার সামনে শপথ করেছে ও তোমার রক্ত দিয়ে গোসল করবে। ও এখন শুধু তোমার শত্রু নয়, আমারও। বাঁচতে হলে আমার কথা শোনো। কি করতে হবে? ওকে মেরে ফেলো, এতে তুমিও বাঁচবে আর আমিও। তাই হবে। আকাশ পাতাল যেখানেই থাকো না কেন রাজা, আমি তোমাকে এবার দেখিয়ে ছাড়বো। না, নাসির জানে লোহাই লোহা কাটে, তাই তোমাকে ডেকে নিয়ে গেছে। রাজার হাত ওর গলা পর্যন্ত চলে গিয়েছে, এখন তার নিশ্চিত মৃত্যু, তাই তোমাকে দিয়ে খুন করাতে চাই। কোনটা কি করব? খুন করবে তুমি, আর আন্দোলন করব আমি। রাজা থাকবে না, খুনের অপরাধে নাসির যাবে জেলে, আমার ফিল ফাঁকা। এই সুযোগে আমি মন্ত্রী হব। তুফান, খুন করো। পথ ছেড়ে দে তুফান, আমাকে যেতে দে। পথ ছাড়ার জন্য দাঁড়ায়নি তুফান। আমি গুন্ডামি ছেড়ে দিয়েছি, আমি ভালো হয়ে গেছি। আমি আর কোনো দিন ওই পথে যাব না। কোথায় যাবি? গ্রামে ফিরে যাব। মায়ের মুখটা দেখতে বড় ইচ্ছে করে। মায়ের বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই। এই, মায়ের বুকে নয়, পর পারে গিয়ে শেষ ঘুমানটা ঘুমা। পথ ছাড়। না, পথ ছাড় বলছি। না, পথ ছাড়। না, Yes, ma'am. তোর কারণে আজ আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আমি তোকে ছাড়বো না। আমিও তোর কারণে অ্যারেস্ট হয়েছি, আমিও তোকে ছাড়বো না। কি করছেন এসব?
রাজা, আমি তোমার ভালো চাই। আমি তোমার বন্ধু, আমাকে বন্ধু ভাবতে পারো। তোকে বন্ধু বাবু আমি? হ্যাঁ রাজা, তোমাকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনতে চাই। যে কিনা নিজে একজন অন্ধকার জগতের মানুষ, একজন সন্ত্রাসী, সে কিনা আমাকে আলোর পথে ডাকছে। আমি অন্ধকার জগতের মানুষ নই। আরে আমি কি অন্ধকার জগতের মানুষ ছিলাম? না, ছিলাম না। তুই কি জানিস আমার অতীত ইতিহাস কতটা নির্মম, কতটা বেদনাদায়ক? আমি সব জানি রাজা, আমি সব জানি। সব জানো? হ্যাঁ রাজা, তোমার অতীত ইতিহাস সত্যিই করুন, কিন্তু রাজা তুমি আমাকে ভুল বুঝো না। আমি অন্ধকার জগতের মানুষ নই, আমার নাম তুফানও নয়। আমি ডিবি এএসপি হাসান। কিন্তু এত খুন, সন্ত্রাসী তৎপরতা? আমি কাউকে খুন করিনি। ওই দেখো, এই সবই ছিল আমার সাধারণ নাটক। তুমি আমাকে সহযোগিতা করো রাজা। আমি অলরেডি মিজু চৌধুরী ও নাসির খানের ফাইল রেডি করে ফেলেছি। তোমার সহযোগিতা পেলে দেশের কুখ্যাত সন্ত্রাসীদের ধরা সহজ হবে। এই সোনার বাংলাকে শত্রুমুক্ত করা যাবে। প্লিজ রাজা, আমাকে সহযোগিতা করো। আমি এখন আসি রাজা, আমাকে স্যারের কাছে যেতে হবে। কি বুঝলেন রাজা সাহেব? দেখলেন তো আমার স্যারের কারিশমা কেমনে আপনারা ধরে ফেলাইলো। কে? দরজা খোলো, আমি রাজা। দরজা খোলো জলদি। রাজা তুমি এত রাতে? জলদি আটকাও। উফ, আমি হাজত থেকে পালিয়ে এসেছি, পুলিশ আমাকে ধাওয়া করছে। কেন যে তুমি এসবের মধ্যে যাও আমি বুঝি না। কতবার বলেছি তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো, আলোর পথে ফিরে আসো। না রানী, আমি নিজের হাতে মিজু চৌধুরী ও নাসির খানের প্রতিশোধ দিতে চাই। আমি আজ মার কাছে যেতে পারি না, বাবার স্নেহ থেকে বঞ্চিত। বলতে পারো কার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই মিজু চৌধুরী ও নাসির খানের নোংরা রাজনীতি আমাকে করেছে অন্ধকার জগতের বাসিন্দা। তোমাকে নিয়ে বড় ভয় হয় রাজা। ওরা যদি তোমাকে মেরে ফেলে তাহলে আমার কি হবে? ভয় পেও না রানী, তোমার ভালোবাসা আমার সাথে আছে। রাখে আল্লাহ, মারে কে বলো? আমি বড় ক্লান্ত রানী, বড় ক্লান্ত। জীবনের বোঝা আমি আর বইতে পারছি না। এই অন্ধকার জীবনটা যেন একটা রেস, শেষ হতেই চাই না। আমি এই অন্ধকার জীবন থেকে ফিরে আসতে চাই রানী। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। রানী, রানী, তুমি আমার সাথে থেকো। হ্যাঁ, সাথে থেকো, সাথে। না না হাসান, আমি তোমার কাছে এটা আশা করিনি। রাজা আজ হাজত থেকে পালিয়ে গেল কিভাবে? তুমি নিশ্চয়ই ঠিকভাবে প্রোটেকশন দিতে পারোনি। স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ভুলে যাচ্ছ কেন? এটা তোমার একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ স্যার, আমার মতো ছোট ছোট পুলিশ অফিসারদের আপনারা অ্যাসাইনমেন্ট দেন। সেই অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে আমাদের যে কতটা পরিশ্রম করতে হয় সেটা কি আপনারা জানেন? জানেন না। স্যার, আমি রাজার জীবন কাহিনী শুনেছি। এই রাজাকে যারা জন্ম দিয়েছে সেই সব গডফাদারকে আমরা কি কিছু করতে পেরেছি? পারিনি স্যার। রাজাকে প্রতিরোধ করার চেয়ে রাজাকে যারা তৈরি করেছে সেই সব গডফাদারদের প্রতিরোধ করাটা বেশি জরুরি। আজ সেই সময় এসেছে, না হলে এই সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না স্যার। হাসান, তোমার মতো দায়িত্বশীল অফিসারের মুখে আবেগের কথা মানায় না।
তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। এর মধ্যে রাজাকে জীবিত অথবা মৃত ধরে আনতেই হবে। অবশ্যই স্যার, যখন চাকরিতে ঢুকেছিলাম তখন প্রতিজ্ঞা করেছিলাম দায়িত্ব অবহেলা করব না। স্যার, আমি জীবন দিয়ে হলেও এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো ইনশাআল্লাহ। স্যার, ফারুক, আমি নাসির বলছি। এতদিন পর হঠাৎ কি মনে করে? তোমাকে একটা তথ্য দেওয়ার জন্য ফোন করেছি। বলো। তুমি যাকে তুফান ভাবছো, সে তোমার কাছে তুফান নামে পরিচিত। সে আসলে তুফান নয়, সে একজন ডিবি পুলিশ অফিসার, নাম হাসান। কি বলছো তুমি? হ্যাঁ, সে তোমার আমার তথ্য ক্যাসেট করে ডিসি ডিবি সাহেবকে দিয়েছে। শুধু তাই নয়, সে অলরেডি তোমার আমার ফাইল রেডি করে ফেলেছে। এখন কি করা যায়? আমি তোমার কাছে আসছি বন্ধু, এক্ষুনি আসছি। হ্যাঁ বন্ধু। সেই তেলে বন্ধু, বড় দেরি করে। আরে, রাজনীতিতে না বলে কোনো শব্দ নেই। একসময় শত্রু, আবার বন্ধুর মতো হাত মিলিয়ে কাজ করব, এটাই তো রাজনীতির নিয়ম। কিন্তু ভয় হয় কে কখন কোথায় টেলিফোনে আড়ি পেতে বসে থাকে। এই আর কি। বসো বসো। শোনো বন্ধু, আমরা কি দেশদ্রোহিতার কথা বলছি? না, ঠিক তা নয়। এখন বলো কি করবে? আমরা যৌথভাবে পত্রিকা একটা বিবৃতি দেবো, ব্যাস। পাতলা। জি বস। তুমি এমন ভাবে একটা বিবৃতি লিখবে যাতে আমাদের দুজনের রাজনৈতিক সুসম্পর্কের কথা লেখা থাকে। বিবৃতি দেবো আমি এবং নাসির খান। ওকে। চারিদিকে লোক লাগাও। কোনো ট্রেস পাওয়া মাত্রই আমাকে যেন ইনফরমেশন দেওয়া হয়। 7 দিনের মধ্যে ওকে ধরতে হবে। দিস ইজ মাই প্রেস্টিজ কনসার্ন। আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমি জানি ওই সাংবাদিক প্রিয়ার সাথে তার একটা সুসম্পর্ক আছে। পত্রিকায় দেখলাম দুটি রাজনৈতিক দল এক হয়ে গেছে, তাই একটা ইন্টারভিউ নিতে আসলাম। ইন্টারভিউ আমি দিই না, তবে কষ্ট করে যখন এসেছো বসো। থ্যাংক ইউ। 2 মেরুর দুটি রাজনৈতিক দল এক হয়েছে, এটা তো ভালো কথা। দেশের জন্য এটা তো বড় একটা সুখবর। যা বলার তাড়াতাড়ি বলো, আমাকে একটু বাইরে যেতে হবে। প্লিজ 1 মিনিট। আপনারা দুটি দল এক হলেন কেন? দুইটি দল বলতে কোনো কথা নয়। আমি বলতে চাই, বিশেষ বিশেষ ইস্যুতে সব রাজনৈতিক দলগুলো এক হয়ে দেশের জন্য কাজ করুক। সন্ত্রাসী ভূমিকা নিয়ে আপনাদের করণীয় কি? দেখো, সন্ত্রাসীদের কোনো দল নেই। আমরা কোনো সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেই না বা দেবও না। আমাদের পরিষ্কার কথা হলো সন্ত্রাস নির্মূল করা। কিন্তু অভিযোগ তো অন্যরকম রয়েছে। যেমন? যেমন আপনাদের দলে সন্ত্রাসী রয়েছে। What? কে বলেছে আমাদের দলে সন্ত্রাসী রয়েছে? যাও, আমি কোনো কথাই বলবো না। দেখুন, আপনি অহেতুক রাগ করছেন। আপনার এই আচরণের কথাও কিন্তু পত্রিকা ছাপা হবে। চললাম। আরে যা যা, ওসব ট্যাবলয়েড পত্রিকা ছাপিয়ে আমার কিছুই হবে না। সাংবাদিক। আপনি কোথাও যাচ্ছেন বুঝি? আমি জনতার কথা পত্রিকা থেকে এসেছি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি তখন বাইরে যাচ্ছি, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে যেতে হবে। আপনি একটু সময় করে রাতে আসুন। রাত্রে তো আমার পক্ষে আসা সম্ভব নয়। আহা, বুঝছেন না কেন? রাতের কাজ রাতেই ভালো হয়। রাতে আসুন, আমার এক বন্ধু সাথে থাকবে। কুকুরের বাচ্চা, তোদের মুখোশ আমি খুলে দেবই। তোকে আমি ছাড়বো না সাংবাদিক। ওর সাহস কত বড়! ও আমাকে সন্ত্রাসীদের গডফাদার বানিয়েছে। তোর পত্রিকা অফিসারে আগুন দিয়ে চালিয়ে দেবো। হ্যালো। হ্যাঁ, দেখেছি। গডফাদার কাকে বলে ওকে আমি দেখিয়ে দেবো।
চল। যারা দিয়ে চক্ষু দান তারে করো অপমান। ঢাকায় শহর ছেলে আমি আর আমার মারতে চাও? হারাম জাতি। তা দেখতেছি মাল পানি তো ভালোই কামাতেছিস, তা বস্তিতে কেন? বড় ফ্ল্যাট বাড়ি নিয়েই তো থাকতে পারিস। হ্যাঁ, আপনারা কেন এসেছেন তাই বলুন। এসেছি তোরে ফ্ল্যাটে নিয়ে যাইতে। বাবা রে বাবা, এই যে আমার কিনা ফুটপাতে ক্ষুধার জ্বালায় কতজন আয় কাঁদে, দামি খাবার কেউ বা খায় মহানন্দে। ঘাম ঝরাইয়া কত শ্রমিক রিক্সা গাড়ি টানে, উচিত পাওনা চাইতে গেলে আঘাত হয় রে প্রাণে। মানুষের হক চাইরা খাইলে, মানুষের হক চাইরা খাইলে সইবে না ওই নিরঞ্জন। দম ফুরাইলে পর হইব যত আপন জন, হায় রে দম ফুরাইলে পর হইব যত আপন জন। কেন করো ঝগড়া বিবাদ কার লাইগা করো ধন, কেন করো ঝগড়া বিবাদ কার লাইগা করো ধন। দম ফুরাইলে পর হইব যত আপন জন, হায় রে দম ফুরাইলে করবে সবাই দাফন কাফন। তোকে না বলেছিলাম রাতে দেখা করতে? ভালো লাগলো না? না, ইচ্ছে করলে এখনো রাতের কাজটা করতে পারি। তুই রাজি? তোর সাহস দেখে অবাক হয়ে যায় সাংবাদিক। তুই কত বড় সাংবাদিক যে আমার বিরুদ্ধে কলম ধরেছিস। যে হাত দিয়ে কলম ধরেছে সেই হাত কেটে গেল। ইতিহাসের পাতায় ওর নাম লেখা থাকবে। কতগুলি হাত কাটবি তোরা, আর কত করবি ভণ্ড রাজনীতি? হ্যাঁ, এদেশের মানুষ যেদিন জেগে উঠবে সেদিন তোদের গলাবাজি একদম বন্ধ করে দেবে। পালাবার পথ কিন্তু পাবি না। যা বললাম তাই কর। প্রিয়া হাসপাতালে? কেমন দেখলেন ডাক্তার? ডেঞ্জার পিরিয়ড, অবস্থা সুবিধাজনক মনে হচ্ছে না। সাংবাদিক, চোখ খোলো, চোখ খোলো সাংবাদিক। রাজা, আমি আমার কথা রেখেছি। তোমার জীবন কাহিনীতে একটিও মিথ্যে কথা নেই। কেন? কেন তুমি আমার জন্য নিজের জীবনকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলে? রাজা, আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, লাল শাড়ি পরে তোমার বধূ হতে চেয়েছিলাম। রাজা, তোমাকে নিয়ে
ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। তোমাকেও আমার ভালো লাগতো, কিন্তু সে ভালো লাগাকে কখনোই আমি ভালোবাসার রূপ দিতে চাইনি, কারণ আমার জীবনটা ছিল অন্ধকারময়। আমার দিকে সবসময় তাক করা পিস্তল। এই জীবনে আমি তোমাকে জড়াতে চাইনি। তুমি আমাকে ভুল বুঝো না। না রাজা, আমি তোমাকে ভুল বুঝিনি। বলো, কারা তোমার এমন অবস্থা করলো? তারাই রাজা, যারা তোমাকে অন্ধকার জগতে এনেছে, যারা যারা আমার ভাইকে খুন করেছিল। তুমি পারলে মিজুয়া নাসেরের প্রতিশোধ নিও। এই দেশটাকে ওদের হাত থেকে মুক্ত করো, মুক্ত করো। করবো সাংবাদিক, করবো। সাংবাদিক, সাংবাদিক, সাংবাদিক। ভাইয়া, ভাইয়া রে, আমি বাঁচতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দিল না। তুই এর প্রতিশোধ নিস ভাইয়া, তুই এর প্রতিশোধ নিস। না না, বল, শাপলাকে এখানে কে এনেছিল? বল। আমার কোনো দোষ নেই। সুমন নামে একজন শাপলাকে আমার কাছে বিক্রি করেছিল। আর তারপর থেকে তুই শাপলাকে দিয়ে, শাপলাদের মতো মেয়েদেরকে দিয়ে অবৈধ ব্যবসা করছিস। না না না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাই, আমি আর এই কাজ করবো না, আমি আর এই কাজ করবো না। তোর কি একবারও মনে হয়নি এই মেয়েগুলো তোর নিজের মেয়ের মতো? তোর কি একবারও মনে হয়নি তুই কত বড় পাপ করছিস? আমাকে মারবেন না, আমাকে বাঁচান। সুমন কোথায়? নিচে ঘরে, নিচে ঘরে। বল, তুই কেন আমার বোনের সাথে প্রতারণা করলি? বল, তুই কেন শাপলাকে অন্ধকার জগতে ঠেলে দিলি? আমি ভুল করেছিলাম। ভুল? আর তোর ভুলের মাসুল দিয়েছে শাপলা। শাপলা নিজের জীবন দিয়ে তোর ভুল সূত্রে দিয়েছে। শাপলা নেই? না, শাপলা আত্মহত্যা করেছে। তুই শাপলার খুনি। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। রাজা ভাই, আমি শাপলাকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু মিজু চৌধুরী আমাকে বুঝিয়েছিল মুক্তিযুদ্ধের সময় আমার বাবাকে খুন করেছিল আপনার বাবা। আমি ক্রোধে অন্ধ হয়ে যাই, আর তাই নিজের ভালোবাসাকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছিলাম। আমি 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 অনুতপ্ত। আমি অনেক আগে নিজের ভুল বুঝতে পেরেছিলাম, কিন্তু শাপলাকে অন্ধকার জগৎ থেকে ফেরানোর কোনো সুযোগ ছিল না। আমি মিজু চৌধুরীর সব গোপন তথ্য জানি। আমি আপনাকে সাহায্য করব। আমরা দুজনে মিলে মিজু চৌধুরীর বিরুদ্ধে প্রতিশোধ নেব। রাজা বলছি। রাজা, তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো। প্রশ্নই ওঠে না আত্মসমর্পণের। না রাজা, আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশ তোমাকে সহযোগিতা করবে, আর আমি তোমার পক্ষে আইনি সহায়তা দেব। শোনো পুলিশ অফিসার,
তুমি আমাকে বন্ধু বলেছিলে, তাই বন্ধুর মতোই থাকো। আমাকে আমার কাজ করতে দাও। না রাজা, আইন নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? হ্যাঁ আইন। তোমার ওই আইন গুলিয়ে পেলে শরবত বানিয়ে খাও আর মাথা ঠান্ডা করে বসে থাকো। আমাকে জ্ঞান দিতে শোনা। আমি চ্যালেঞ্জ করলাম পুলিশ অফিসার, 24 ঘন্টার মধ্যে আমি ওদের খতম করে দেব, বন্ধ করে দেবো ওদের রাজা তৈরির মেশিন। মাইন্ড ইট। হ্যালো রাজা, হ্যালো, শোনো। কি হয়েছে? এভাবে আর বসে থাকা যায় না নদী, কি করতে হবে তাই বলো। এখনই অ্যাকশনে যেতে হবে। এই, ওকে বেঁধে ফেল। বন্ধু, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, শালার বাচ্চা ঠিকই চলে আসবে। গরিবের নেতা, শ্রমিক না হয় শ্রমিকের নেতা। আর তুইও তো ওদের মতো অসৎ রাজনীতির ব্যবসা করছিস, রাজনীতিকে ঝালমুড়ি বানিয়ে ফেলেছিস হারামির বাচ্চা। আকর আকর হারামির বাচ্চা, আকর। রাজা, তুই আমাকে ক্ষমা কর। ক্ষমা? ক্ষমা করবো তোর মতো রাজাকারকে? এই, আমি এখন রাজাকার না, সার্টিফিকেট কিনে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছি। এই, তুই আমার চোখে কি দেখেছিলে? এই অমানুষের বাচ্চা, তুই না বলেছিলি তুই আমার চোখে শহীদ সরোয়ার দিকে দেখেছিস? আমার চোখে তুই শেরে বাংলাকে দেখেছিস? আমার চোখে তুই বঙ্গবন্ধুকে দেখেছিস? আমার চোখে তুই শহীদ জিয়াকে দেখেছিস? তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ হারামির বাচ্চা। আমার চোখে এখন তুই কাকে দেখতে পাচ্ছিস? বল, কাকে দেখতে পাচ্ছিস? রাজা, আমার ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ, তোর ভুলের মাসুল দিতে গিয়ে আমি এখন সন্ত্রাসী রাজা, অন্ধকার জগতের রাজা। তোরা এ দেশের সন্ত্রাসী বানানোর কারখানা হারামির বাচ্চা। এদেশে আর থাকা গেল না। হ্যান্ডকাপ দাও। আজ আমার কোনো দুঃখ নেই, আমি আইনের সাজা হাসি মুখে মেনে নেব। রানীকে ওরা ভেতরে আটকে রেখেছে, প্লিজ। রাজা, তোমাকে আইনগতভাবে যতটুকু সাহায্য করা দরকার আমি করব, তবু তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো। হাসান, তুমি শুধু আমার বন্ধু নাও, আজ আমি তোমাকে ভাই বললাম। তুমি কি আমার জন্য একটা কাজ করবে? কি কাজ? মা আমার সাথে অভিমান করেছে, মাকে খুব দেখতে ইচ্ছে হয়। তুমি কি আমার মাকে একটু বুঝিয়ে নিয়ে আসবে? আমি অবশ্যই তোমার মাকে বুঝিয়ে নিয়ে আসবো। রানী, তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? আমি তোমার জন্য
আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। যে অসুস্থ রাজনীতি মানুষকে ধ্বংস করে, শিক্ষা জীবনকে নষ্ট করে, মানুষকে অমানুষ করে, আসুন আমরা সবাই সেই অসুস্থ রাজনীতিকে বর্জন করি। রাজা আবার ফিরে আসবে সুন্দর স্বাভাবিক জীবনে, এটাই আমাদের প্রত্যাশা। মন রে মন, দুনিয়াতে বড়ই কঠিন মানুষের জীবন। ওরে মন রে মন, দুনিয়াতে বড়ই কঠিন মানুষের জীবন। স্বার্থ ছাড়া কেউ এখানে, স্বার্থ ছাড়া কেউ এখানে হয় না রে আপন। মন রে মন।